single door. I surrender. এখন আমরা আছি আনিনীতে, আর আনিনীর অন্যতম সেরা থাকার জায়গা হচ্ছে আনিনী হাট। সেখানে একটা ট্র্যাডিশনাল রুমে আমরা আছি 4 জন, যেটা ভাড়া পড়েছে 3000 টাকা। আর সেখানে এরকম করে একটা বনফায়ার মতো জ্বালিয়ে দেওয়া হয়েছে। একবার সম্পূর্ণকে বলো রুমটা তুই দেখা চারদিকটা, দেখ রুমটা দেখুন। আগেকার দিনে যেসব লোক শিকার করে যেগুলো রাখতো ওরকম টাইপেরই করা আছে রুমটা। হ্যাঁ, এগুলো যা জিজ্ঞেস করে বলে এগুলো অরিজিনাল। পুরো এরকম ম্যাট দিয়ে দিয়েছে বা গদি দিয়ে দিয়েছে, নিচে পেতে শুতে হবে। দারুণ, মানে হেভি লাগছে। আর পুরো রুমটা চারদিকে দেখা সৌপর্ণ, এদিকটা দেখ পুরো একদম উডেন বেড়ার মতন দিয়ে করা, কিন্তু সব রকম আধুনিক সুযোগ সুবিধা আছে। কিন্তু ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে ওয়েস্টার্ন কোমোটের সুবিধা আছে। দারুণ। এবং সকালবেলা আমি একবার দেখাবো এখান থেকে বাইরের ভিউ কেমন, অবশ্যই দেখাবো। এখন অন্ধকার হয়ে গেছে, রাত্রিবেলা আমি দেখাতে পারছি না। রুমটা বড় স্পেসিয়াস, 4 জন থাকা যায়, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। গুড মর্নিং ফ্রম আনিনী। এখন আমি আছি আনিনী হাট বলে একটা রিসর্ট আছে এখানে। সেখানকার একটা ট্র্যাডিশনাল রুমে আমরা কালকে রাত্রি যাপন করেছিলাম। সেখান থেকে ভিউ কিছুটা এরকম। আর যদি একটু ক্যামেরাটাকে ভেতর দিকে নিয়ে আসি, এই হচ্ছে রুম। কারেন্ট নেই, তাই জন্য আপনাদের ভালো করে হয়তো দেখাতে পারবো না, যতটুকু ধরছি তুলে ধরছি। এই হচ্ছে রুমটা, এই দেখুন ট্র্যাডিশনাল রুম মানেই পুরোপুরি ট্র্যাডিশনাল রুম, তাই তো শোভন? আচ্ছা, এখানে দেখুন, এখানে বনফায়ারের ব্যবস্থা ছিল, মানে ঘরটাকে গরম রাখার জন্য। আর আমরা শুয়েছিলাম হচ্ছে এরকম গদি দিয়ে দিয়েছিল, যেটা মাটিতে পেতে আমরা শুয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। এদিকে আমি আর সৌপর্ণ শুয়েছিলাম, ওদিকে অভিষেক আর কৌশিক শুয়েছিল। আর রুমটা চার্জিং পয়েন্ট প্রচুর, সারা রাত কারেন্ট ছিল, এই সকালবেলাতেই নেই যখন ভিডিও করতে যাচ্ছি। এই হচ্ছে চার্জিং পয়েন্ট, ওই দিকেও আছে চার্জিং পয়েন্ট, বেসিন আছে, আর ওই দিকে ওয়াশরুম আছে। একবার ওয়াশরুমটা আপনাদের দেখাই, দেখুন দুর্দান্ত। এখানে গরম জল ব্যবস্থা করার জন্য এরকম বড় কেটলি আছে। আর গরম জল করবেন হচ্ছে এরকম একটা গরম করার মতন পাত্র দিয়ে দিয়েছে, যেটা ইলেকট্রিক্যালি গরম হবে, আর ওই কেটলিতে ঢেলে আপনাকে ব্যবহার করতে হবে। গিজারের ফেসিলিটি নেই, কিন্তু লাইন করা আছে, হয়তো ভবিষ্যতে হয়ে যাবে। এখানেও চার্জিং পোর্ট আছে। আর এই জায়গাটা দেখুন পুরো একদম অন্য ধরনের, পুরো আমরা যে রুমটাতে রয়েছি। আচ্ছা, একবার ওয়াশরুমটা দেখাই। আমি জানি না আপনারা অন্ধকারে কতটা বুঝতে পারবেন। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, দেখুন ওয়েস্টার্ন কোমোড আছে। আর বাদ বাকি বেসিক সুযোগ সুবিধা আছে, শাওয়ারও আছে, আর জল ঠিকঠাক আছে, পর্যাপ্ত, কোনো অসুবিধা হয়নি। আর ওই গিজারে লাইন করা আছে, হয়তো ভবিষ্যতে গিজার বসেও যাবে। আর আমাদের এই রুমটা, আর এই রুমটার থেকে চমকপ্রদ হচ্ছে ভিউ, অসাধারণ। আমরা এই রুমটা পেয়েছি 4 জনে 3000 টাকায়, যার মধ্যে আছে ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমরা কিন্তু আগে থেকে বুক করে আসিনি, খাওয়া দাওয়ার দিয়েছিল কালকে, খাওয়া দাওয়ার জন্য আমাকে পে করতে হবে। আর বাইরেটা একবার দেখাই আপনাদের। হাই কৌশিক। হাই হাই। আচ্ছা, বাইরে থেকে সিন কিছুটা এরকম। এইটা হচ্ছে আমাদের ইয়ে, আর এই যে অভিষেক। হাই অভিষেক। হ্যাঁ, ওদের সঙ্গে আমার দেখা, গুড মর্নিং। ওদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে मायोदिया पास है, वहाँ पर कैंप उसमें। हाँ हाँ, वहाँ पर कैफे में हम लोग का वहाँ पर मुलाकात हो गया था। তো এখান থেকে দেখুন ওখানে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, কিন্তু এখন মেঘ এসে গেছে। সকালবেলা আমি দেখছিলাম, আমি কিছু এখান থেকে আমার চিড়িয়াকে উড়িয়ে দিয়েছিলাম, ওখান থেকে এরকম কিছু সিন বা এরকম কিছু ভিউ আছে। ঠিক আছে, যদি একটু ভিউ ভালো হতো, যদি কোনো নদী এখান দিয়ে চলে যেত না, আরো সুন্দর লাগতো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই হোটেলের মূল যে এরিয়াটা ওটা ওই দিকে, এই রুমটা যেটা আছে ট্র্যাডিশনাল রুম, একটু এই দিক থেকে এসে আপনাকে এখানে থাকতে হবে। আর একটা বলে রাখি, ভালো কথা, যে এই আনিনী বলে যে লেখাটা আছে, এটা ঠিক এই ওপরে, এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা। আমি এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, যদি চান অবশ্যই আসতে পারেন। এই যে ওনাদের কটেজগুলো হচ্ছে, এটা অলরেডি যারা গেস্ট ছিল তারা বোধহয় ঘুরতে বেরিয়ে গেছে। এই হচ্ছে কটেজগুলো, কটেজগুলো ভালো, দারুণ, এখান থেকে ভিউ খুব ভালো। আর এই হচ্ছে আমাদের বাইক,
এখানে রাখা আছে বাইকগুলো, বাইক পার্কিংয়ের এনাফ স্পেস আছে, গাড়ি পার্কিংয়েরও স্পেস আছে। দিবাং ডিস্ট্রিক্টের ম্যাপ এটা। আমরা যাব এই দিকে, এই যে ব্রুডলি এদিকে রিভার থাকবে, এই দিকে যাব। আমরা আছি এখন আনিনিতে, তো আমরা এই দিকে চলে যাব। এই মুহূর্তে আনিনির টেম্পারেচার দেখাচ্ছে 12°C, আর একটু ক্লাউডি দেখাচ্ছে, একদম পুরো নীল আকাশ দেখাচ্ছে না, কিন্তু রেন এর কোনো ফোরকাস্ট দেখাচ্ছে না, এখানে ক্লাউডি দেখাচ্ছে বাস। বাই দ্য ওয়ে, আজকে যে 13 তারিখ নভেম্বর মাসের 2025, ট্রেন্ডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের আবার একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের অরুণাচল সিরিজ চলছে, বেসিক্যালি এটা ইস্ট অরুণাচল ভ্রমণ করছি আমি, তার মধ্যে মূলত আনিনি। আর বাইকে করে ভ্রমণ করছি, একটু অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, ইনফরমেশন দিচ্ছি, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আর শেয়ার করছি বিভিন্ন জায়গার সৌন্দর্য। আরেকবার দেখাই, আমাদের যে আনিনি হাট আছে সেখান থেকে এই জায়গার আনিনির এরকম একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। তা আমরা এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হচ্ছে চিকু ক্যাম্পের দিকে। বেসিক্যালি ওখানে 2-3টে ওয়াটারফলস আছে, সেগুলো দেখবো। সেটাই আজকে দেখে আমরা আজকে আনিনিতে স্টে করবো না, আরও এগিয়ে যাব রোয়িংয়ের দিকে 60-70 কিলোমিটার, কেন কালকে আমাদের ট্রেন আছে। যতটা আজকে এগিয়ে যাব ততটা ভালো হয় আমাদের জন্য। ওনাদের ডাইনিং এরিয়াটা কিছুটা এরকম দারুণ, এখান থেকে ভিউও খুব সুন্দর। সেদিনের সকালের ব্রেকফাস্টে ছিল ব্রেড অ্যান্ড বাটার আর অমলেট। আমরা যেখানে রয়েছি এই যে আনিনি হাট, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ একদম ঠিক বলেছিস, ছোপটা যেটা বলছে দাঁড়িয়ে থাকলে এমনি ঠান্ডা মালুম হচ্ছে না, কিন্তু বাইক চালালে বেশ ঠান্ডা মালুম হচ্ছে। খুব একটা বড় জনপদ নয় আনিনি, তবে রিসেন্টলি এখানকার টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে এতটা পপুলার হয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে বলতে পারেন। প্রচুর পরিমাণে রিসর্ট হচ্ছে, হোটেল হচ্ছে। আর আপার দিবাং ভ্যালির এটা কিন্তু হেডকোয়ার্টার, লোয়ার দিবাং ভ্যালির হেডকোয়ার্টার হচ্ছে রোয়িং, আপার দিবাং ভ্যালির হেডকোয়ার্টার হচ্ছে আনিনি। আসলে একটাই বাইক চালানোর দোকান বা যা কিছু মোটামুটি চাহিদা মিটতে পারে, আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই দোকানে আসতে হবে। এটা একটা মার্কেটের মধ্যে আনিয়ে নিয়ে। आपका नंबर बोल दीजिए ना, फोन नंबर कोई अगर यहाँ पर आए तो आपको फोन करके 9233997298। তো আপনারা যদি কখনো এখানে আসেন আনিতে, যদি কোনো সমস্যা হয় বাইকের জন্য, তো আয়ানকে একবার ফোন করে দেবেন। আয়ান आप ये दुकान खुलेगा टाइम, ओपनिंग टाइम 7:30 मॉर्निंग। हाँ क्लोज टाइम 5। अच्छा, अगर कोई आपको फोन करके बोले तो थोड़ा रोकने के लिए तो रोक सकेंगे ना, इमरजेंसी है। ठीक है, थैंक यू आयन, थैंक यू। কৌশিক আর অভিষেক ওরা চেন লুপ করছে, তো আমরা একটু পেট্রোল ভরে নিই। এখানে দেখুন পেট্রোলের দাম দেখুন 92 টাকা 62 পয়সা। পেট্রোল এখানে নেই, আমি বললাম একটু দিয়ে দিন, অন্তত 700 টাকা মতন পেট্রোল দিল। এই যে দেখুন, তো আজকে খরচা বলতে এটাই 700 টাকা, মানে একজনের 350 টাকা। আনিনিতে এসে যা বুঝলাম, এখানে অনেক জিনিসেরই অপ্রতুলতা আছে। যেমন পেট্রোল পাম্প আছে, কিন্তু কখন পেট্রোল শেষ হয়ে যাবে বা ডিজেল শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তাই জন্য প্রথম চান্সে এসেই যে বলে কালকে ভরবো এরকম করবেন না, যদি থাকে আগে পেট্রোল নিয়ে নিন। এটা একটা সত্যি কথা বলছি উপযোগী পরামর্শ। 8:25 অবশেষে আমরা যাচ্ছি চিকু ক্যাম্পের দিকে, বা ওই পথের যা শোভা পাবো সেটাই আমি তুলে ধরবো আজকের ভিডিওতে। আমার যে বাইক চালানোর অভিজ্ঞতা সেটাও থাকবে, সঙ্গে থাকবে টুকরো টুকরো ইনফরমেশান। আমরা ছিলাম ওই জায়গায়, ওই যে আনিনি হাট, ওই জায়গা দেখুন লাল রঙে দেখা যায় ওখানে আনিনি হাট। ওখান থেকে ভিউ দারুণ। পাইন ভ্যালি দেখুন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এখানে ছিলাম, এখানে রুমগুলো পছন্দ হয়নি, দাম বেশি চাইছিল। আনিনি এক্সপেন্সিভ, কিন্তু একটু খুঁজতে হবে আপনাকে এসে। খাওয়া দাওয়া তো খুব এক্সপেন্সিভ। আনিনি থেকে চিকু ক্যাম্পের দূরত্ব হচ্ছে 47.5 কিলোমিটার, মানে 48 কিলোমিটার মতন। গুগল দেখা যায় সময় লাগবে প্রায় 2 ঘন্টার উপরে। চলুন আস্তে আস্তে কিছু ইনফরমেশন দেওয়া যাক আনিনির ব্যাপারে। প্রথম কাছে নেটওয়ার্কের ব্যাপারে, এখানে পুরো পথে রোয়িং থেকে এয়ারটেলই আছে, মাঝে মাঝে বিএসএনএল। জিও এখানে ডেড মিনস ডেড,
এখানে এয়ারটেল ঠিকঠাক, তবুও মাঝে মাঝে নেটওয়ার্ক আসে যায়, বিএসএনএলও তাই। আনিনীতে কালকে সারা রাত এয়ারটেলের কোনো নেটওয়ার্ক ছিল না, এবং থাকলেও কল করা যাচ্ছিল না, এবং মানে নেট আসছিল যাচ্ছিল, আর 5G তো ছিলই না, 4G 5G কোনো নেট ইন্টারনেট ছিলই না। সকালবেলা এসে দেখছি ঠিকঠাক ইন্টারনেট যাচ্ছে আর কাজ করছে, দারুণ, কোনো অসুবিধা নেই এয়ারটেল। 2 নম্বর, এখানে কিন্তু ইলেকট্রিসিটির একটা সমস্যা আছে, ফলে আপনারা যদি কখনো জানুয়ারি মাসে আসেন, শীতকালে আসেন, পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ মানে পাওয়ার ব্যাংক ইত্যাদি ক্যারি করবেন। আর যদি গরম জল মানে গিজার চলবে কি না এটাও একটা ব্যাপার। জেনারেটারও এখানে হয়তো পাওয়ারফুল জেনারেটার এখানে সেরকম দেখতে পেলাম না, আছে জেনারেটার কিন্তু সেরকম আছে কি না আমি তো সব হোটেলে তো যাইনি, আমি আমার হোটেলের কথা বলছি, সেখানে কিন্তু সেরকম আমি দেখতে পেলাম না। গরম জল হয়তো বললে ওরা দিতে পারে, কিন্তু দেবে কি না সেটা আমি সন্দিহান। এখানে হোটেলের দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি, যেহেতু এখনও সেরকমভাবে হোটেল বা রিসর্ট এখানে গড়ে ওঠেনি, তাই জন্য কিছু ব্যক্তি বা কিছু সংস্থার এখানে মনোপলি চলছে। পরবর্তীকালে হয়তো দাম কমতে পারে, সে দেখা যাবে। আচ্ছা, এখানে ট্রান্সপোর্টেশন খরচা কিন্তু অনেক বেশি। ধরুন আপনার এখানে জিনিসপত্রের দাম কিন্তু বেশি, ঠিক আমি আজ থেকে 10-12 বছর আগে নর্থ সিকিমে গিয়ে যেটা পেতাম সেরকমই আমি আনিয়ে নিতে পারছি, শুধু একটাই যেখানে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ভালো। এইগুলো বলে দিলাম জাস্ট। আর এখানে কিন্তু অনেক জায়গায় গুগল ম্যাপ হয়তো কাজ নাও করতে পারে, ফলে এখানকার লোকাল মানুষকে জিজ্ঞেস করতে হবে। ধরুন আপনি কোনো শেয়ার গাড়িতে করে এখানে এলেন, ভাবছেন যে এখানে এসে গাড়ি দিয়ে সাইট সিইং করবো, পাবেন না। এখানে সেরকম গাড়ি ভাড়া দেওয়ার কোনো অপশন নেই, আর এখানে বাইক রেন্টারও কোনো মানে ব্যবস্থা নেই। আমাকে রোয়িংয়ে 2-1 জন বলেছে যে গাড়ি রেন্টের ব্যবস্থা আছে, কিন্তু নেই। মোটামুটি তুলে ধরলাম। এরপর যদি কিছু জানার থাকে আমাকে আপনি মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। যেটুকু আমার অভিজ্ঞতায় এই 1-2 দিনে হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আনিনির অল্টিটিউড হচ্ছে প্রায় 1710 মিটার মতন। এবার আমরা যেখানে যাচ্ছি চিকু আনিনি থেকে কিন্তু একটু উঁচু হাইটে। যেটা বলা সেটা হচ্ছে জানুয়ারি মাসে আনিনি তো বরফ পড়েই, তার থেকে বেশি বরফ পড়ে ওই চিকু আর মায়োদিয়া পাশে, যেখানে আমরা গত পর্বে পাস করেছিলাম ওখান থেকে। বরফ পড়ার ব্যাপারটা আমি আমাদের হোটেলের স্টাফকে জিজ্ঞেস করলাম, উনি বললো মোটামুটি মিডিল বা জানুয়ারি শেষের দিকে বরফ পড়ে আনিনিতে, কিন্তু মায়োদিয়া পাশে বরফ তার আগে থেকে পড়তে থাকে। এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম সেরকম তার একরকম সৌন্দর্য ছিল, আর এই মুহূর্তে যেখান দিয়ে যাচ্ছি তার সৌন্দর্য দেখুন ভিন্ন। এটা ওটা আর্টজো বলে কোনো একটা গ্রাম, তার সেখান দিয়ে যাচ্ছি আমরা। সামনে ডিফেন্সের 2-3খানা গাড়ি আছে, তার পেছনে আমরা যাচ্ছি। সামনে আছে অভিষেক ভাই, তারপর আছে কৌশিক, আর আমরা। বাই দ্য ওয়ে, এটা কোনো প্ল্যান ট্রিপ ছিল না। আমাদের সঙ্গে কৌশিকে দেখা যায় মায়োদিয়া পাস, এবং কৌশিক হচ্ছে সেই ব্যক্তি যার কাছ থেকে আমি বাইক ভাড়া নিয়ে এর আগে অরুণাচলের ভ্রমণ করেছিলাম, ওয়েস্ট অরুণাচল তাওয়াং সার্কিট। ওদের নিজস্ব বাইক রেন্টাল কোম্পানি আছে, ক্যানোপি নর্থ ইস্ট। আপনারা যদি গুয়াহাটি আসেন, শিলং বা অরুণাচল বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চান, তো ওনাদের কাছ থেকে বাইক রেন্ট দিতে পারেন। আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। যে ইনফরমেশনটা দিতে আমি অন্যান্য এপিসোডে ভুলে যাচ্ছিলাম প্রায়, এবার আমি যাদের কাছ থেকে বাইক রেন্ট করেছি সেটা হচ্ছে ডিব্রুগড় থেকে, সেটা হচ্ছে FWB। ওদের নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ ডিব্রুগড়ে বাইক রেন্টের একটি মাত্র সংস্থা আছে, পরবর্তীকালে হয়তো হতে পারে, কিন্তু আপাতত একটি সংস্থা আছে। রাস্তা আপাতত ঠিকঠাক, কিন্তু ন্যারো, আর প্রচণ্ড বাঁক আছে। চড়াই উতরাই কম বেশি আছে, বাঁক প্রচণ্ড। 30-32 চালাতে হচ্ছে, বা তার কম। যাই হোক, আমরা চিকু যাওয়ার পথে ব্রিজটা ক্রস করছিলাম, এখান থেকে দারুণ দারুণ সব ফটো তুললাম। দেখুন শুধু নাজারাটা, সৌপর্ণা দাঁড়িয়ে আছে, তুই সর, মানুষ দেখবে না, তুই তোকে দেখবে। আবার ঘোমটা দিয়ে আছিস, এমন গরম করছে তার মধ্যে ঘোমটা দিয়ে রয়েছিস। যাই হোক, দেখুন না, মানে দুর্দান্ত, মানে এরকম দৃশ্য দেখেছি পাহাড়ের। যাই হোক, অনেক, এটাও একটা দুর্দর্শ, টপ ক্লাস।
আমরা ওই সাইড দিয়ে আসছি, এসে এই ব্রিজটা টপকে এইদিকে চলে যাব। আমরা যাচ্ছি চিকু ক্যাম্প। এগুলো বাঁশ গাছ, এক ধরনের আমি দেখেছি পাহাড়ে। আমরা এই পাহাড় থেকে এই পাহাড়ে চলে এলাম। আই থিঙ্ক এবার চড়াই আছে। অসম্ভব সুন্দর এই জার্নি। মনে হচ্ছে কোনো একটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তা পুরো স্ট্রেট রাস্তা, আর দুদিকে উঁচু উঁচু সব পাহাড়। কিছু পাহাড় সবুজ আর কিছু পাহাড় ন্যাড়া, আর দুদিকে চাষ হয়ে রয়েছে। কিসের চাষ আমি ঠিক বলতে পারবো না, কিছু তো চাষ হয়ে রয়েছে। এতক্ষণ পর এরকম খারাপ রাস্তা পেলাম। এই দেখুন মিথুন, সঙ্গে বাচ্চাও আছে। এই দেখুন আরেকটা মিথুন। এখানে কিছু আমার চিড়িয়াকে উড়িয়ে দিয়েছিলাম, কেমন লাগলো শর্টগুলো অবশ্যই বলবেন। চেষ্টা করেছি, আমি অত বিশেষজ্ঞ নেই অন্যরকম ব্যাপারে। আই হোপ কেউ যেন আমার ড্রোন শট চুরি না করে। ওই লিখে দেওয়ার বড় চুরি করছে, কি বলবো। স্বনামধন্য সব ইউটিউবার, একজন দুজন আপাতত হদিস পেয়েছে, বাধ্য কিন্তু হদিস পাইনি এখন। অনেকে বলছেন কপিরাইটের জন্য ক্লেম করতে, সেই সব আলাদা লেভেলেরই তারা চোর। সেসব নিয়ে রীতিমতো পড়াশোনা করেছে, তাদের শিক্ষিত সকল। 9:48 বাজে আমরা এসেছি এখন আচিসো বলে একটা গ্রামে, যেটা আমাদের আনেরি থেকে 29 কিলোমিটার দূরে। আমরা 29 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর হয়তো 19 কিলোমিটার মতন আছে আমাদের চিকু ক্যাম্প। আমাদের বেরোতে বেরোতে দেরি হয়েছে। দেখুন সেটা ব্রুনি, ব্রুনি পর্যন্তই যাওয়ার কথা। ওখানে আইএসবিটির একটা ক্যাম্প আছে, যতদূর আমি শুনেছি। অসম্ভব সুন্দর এই রাস্তা, দেখুন একদম প্লেন, একদম স্ট্রেট। আমি 5-এ রান করাচ্ছি, 5 নম্বর গিয়ারে। আর যেটা বলা, দুদিকে ব্রাউন গাছ, একদিকে সবুজ গাছ, তার মধ্যে বুক ছেড়ে চলে গেছে এই কালো পিচের রাস্তা। আর সেখান থেকে এই বাইক রাইড করার মজাই এক অসাধারণ অভিজ্ঞতা, আমার ভাষায় টপ ক্লাস। শুধু গাছটা দেখুন কেমনভাবে পড়ে রয়েছে, যেন আমাদের ওয়েলকাম জানাচ্ছে। ব্রুনি 31 কিলোমিটার। আমরা এখন প্রবেশ করছি দিবাং ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে, আর চোখের সামনে খুলে যাচ্ছে যেন প্রকৃতির এক অনাবিল সৌন্দর্য। দিগন্তজোড়া পাহাড়, ঘন সবুজ গাছপালা আর নরম মেঘে ঢাকা আকাশ যেন নিজের মতো করে গল্প বলছে পর্বতের
নীরবতা। আর সবচেয়ে বিস্ময়কর হলো সেই ঘনসবুজ পর্বতের মাথা থেকে বিভিন্ন জায়গা থেকে বয়ে আসছে বিভিন্ন ওয়াটারফলস। কোথায় যেন মনের ভেতর জমে থাকা ক্লান্তি যেন অনায়াসেই মিলিয়ে গেল। এই ভাবনার ঘোর যখন কাটলো তখন আমরা পৌঁছে গেলাম আমাদের সেদিনকের গন্তব্য চিকু ক্যাম্পে। এই মুহূর্তে আছি চিকু ক্যাম্পে। চিকু ক্যাম্পে যেটা দেখার একটা রুম দেখাই। আচ্ছা দেখুন, এটা ডাবল বেড, এটা চারজন रह सकता है। দেখুন চারজন থাকতে পারে। চার্জিং পোর্ট यहाँ पर जनरेटर सर्विस है। जनरेटर आता है। ये ওয়াশরুম, এটা দেখুন ওয়াশরুম এরকম ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, অন্ধকার এটা ব্যাপারটা। লাইট নেই यहाँ पे? लाइट नहीं, बाती नहीं है। ও বাহ, আচ্ছা আচ্ছা। তো আমি দিনের বেলা এসে বলছে এখন লাইট নেই। আর এই রুমটার ভাড়া হচ্ছে 3600 টাকা। এরকম যে দেখালাম যেটা, সেটা হচ্ছে 10টা এরকম কটেজ আছে। আর সেন্টার কটেজ যেটা আছে সেটার ভাড়া আলাদা। আর সেন্টার কটেজের ভাড়া হচ্ছে 7000 টাকা। আর এখানে 4 থেকে 6 জন আপনি থাকতে পারবেন এখানে। এরা যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই চিকু কটেজের এই লোকেশন টপ ক্লাস, একদম টপ ক্লাস। লাঞ্চের জন্য বলে গেলাম, ওরা ব্রুনাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে ব্রুনাই ওই 18-19 কিলোমিটার মতো। দেখুন জাস্ট সিন দেখুন, অসম্ভব সুন্দর। এই জন্যই তো এত কষ্ট করে এখানে আসা। চারদিকে শুধু ঘন সবুজের রাজত্ব, কোনো কোলাহল নেই, নেই মানুষের ভিড়, শুধু আছে পাখির ডাক, বাতাসের শব্দ আর ঝর্ণার অবিরাম ধ্বনি। প্রকৃতি তার সমস্ত বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে, অটুট, অপরূপ এবং অনন্ত। স্বর্গীয় অনুভূতি, ভগবান কি দেখছি প্রতি পদে পদে। এগারোটা 20 বাজে, আমরা পৌঁছে গেছি ব্রুনিতে। অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। এখানে দেখুন এটা একটা ওয়াটারফলস আছে ব্রুনিতে। আর এই পর্যন্তই কিন্তু আমরা আসতে পারবো, এই পর্যন্তই আমরা আসতে পারবো। এটা হচ্ছে আইটিবিপির একটা পোস্ট, এখানে এই পর্যন্ত আসতে পারবো। এবার ঘটনা হচ্ছে এখান থেকেও আপনি যেতে পারবেন, সেটা স্পেশাল ফরেস্টের কাছে পারমিশন করতে হবে। এখান থেকে পারমিশন করতে পারবেন যে জায়গার জন্য, সেটাকে পামো। সেখানে দারুণ দারুণ ওয়াটারফলস আছে, আর সেখানকার নাকি সৌন্দর্য দারুণ। এখানকার যে আইটিবিপি জওয়ান আছেন তিনি বলছিলেন। কিন্তু সেই রাস্তাটা 300 মিটার যাওয়ার পর গাড়ি, তারপর আপনাকে ট্রেক করে যেতে হবে, এবং সেই ট্রেকটা প্রায় 2 ঘন্টা।
এবং এই পারমিশনটা হবে এখানকার যে বন দপ্তর আছে সেখান থেকে। যাই হোক, এখান থেকে দারুণ দারুণ সব আমরা ফটো তুললাম আর ভিডিও তো করলাম। টপ ক্লাস জায়গা। কিছুদিন পর এখানে স্নো পড়বে, তো তখন এই স্নো ক্যাপ মাউন্টেনগুলো সৌন্দর্য হবে দেখার মতন। আমরা ব্রুনি থেকে ফিরছি যে চিকু ক্যাম্পের দিকে। এখানে পড়েছে হচ্ছে AHI ওয়াটারফল, নেচার্স ক্যানভাস সিরিজ। একদম দুর্দান্ত লাগছে। এখানে কাছে যাওয়ার রাস্তা সেরকম নেই, একবার জাস্ট জুম করে দেখাই আপনাদের। দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর। দেখুন কোথা থেকে পড়ছে। এখানে প্রত্যেকটা ওয়াটারফলস অনেক উঁচু থেকে নিচে পতিত হচ্ছে করে 2-3টে স্টেপও তৈরি করছে। দেখুন এখানে করে এখানে এই যে নিচে পড়ে যাচ্ছে। অসাধারণ, টপ ক্লাস, একদম টপ ক্লাস। ওডোমস কিনেছি, ওডোমস মাঝে মাঝে মাখছি ব্ল্যাক ফ্রাইয়ের জন্য, জানি না কামড়ালে কি হবে। আর এই ওয়াটারফলসটা দেখতে যাবো, এইটা। আর এই ওয়াটারফলসের নাম দেখাও সোমন, ওই যে কি মাউয়া, আমি দেখতে পাচ্ছি না, চশমা নেই চোখে। এবার আমরা উপস্থিত হয়েছি মাও ওয়াটারফলসে, যেটা চিকু ক্যাম্প থেকে জাস্ট 1-1.5 কিলোমিটার এগিয়ে যাবেন। তারপর ছোট্ট একটা ট্রেক জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাব মাও ওয়াটারফলসের একদম পাদদেশে। চলুন দেখা যাক কি দেখা যায়। সৌপর্ণ বাইক পার্ক করেছে, এবার আমরা চলেছি মাও ওয়াটারফলসের দিকে। আমি যদি উচ্চারণ ভুল করে থাকি সংশোধন অবশ্যই করবেন। ও বাপরে, আমরা ভালো করে ওডোমস মেখে নিয়েছি। এবার দেখা যাক, একটা ট্রেক চলছে, বলছে 100 মিটারের মতন ট্রেক। দেখা যাক। দারুণ অভিজ্ঞতা। সৌপর্ণ কোথায় হারিয়ে গেল নাকি আমাজনের জঙ্গলে? আরে বাপরে, আচ্ছা এই দেখুন কি করা যায়, শাঁখো মতন করা আছে। সাবধানে নামবেন। আগে আমি তো নামি সাবধানে। ও আরে বাপরে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। ঢেকে ঢুকে আসবেন, গা কোনো যদি পোকামাকড় না কামড়ে দেয়। একশো থেকে 150 মিটার প্রায় ট্রেক করার পর জঙ্গলের মধ্যে দিয়ে জীবন হাতে নিয়ে তারপর যা দর্শন করলাম, জন্মান্তরেও ভুলিব না। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট এই ওয়াটারফলস, মাওয়া ওয়াটারফলস। ট্রিমেন্ডাস। এই অরুণাচলের আনিনিতে এসে একটার পর একটা দুর্ধর্ষ ওয়াটারফলস দেখতে পাচ্ছি, তার মধ্যে এটা দেখা বেস্ট, দি বেস্ট। আমি জাং দেখেছিলাম ওয়াটারফলস, কিন্তু আমি বলবো জাংয়ের থেকেও এটা ফার ফার বেটার। কোনো কথা হবে না, বেস্ট বেস্ট বেস্ট। তবে প্রাণের ঝুঁকি নেওয়ার কথাটা ওটা বাড়াবাড়ি হয়ে গেল, ওটা ওরকম কিছু না। আপনারা সাবধানে আসবেন, জাস্ট ওটা এমনি ফর জোক আমি বললাম। মা ওয়াটারফলস দেখে জাস্ট বেরোচ্ছি। আর একটা কথা মনে পড়ছে, আমি কত কত জায়গায় ওয়াটারফলস দেখতে পাই, কত ফালতু ফালতু ওয়াটারফলসে মানুষ পয়সার জন্য বসে থাকে, যে ওয়াটারফলস দেখার জন্য পয়সা চাই 5 টাকা 10 টাকা ইত্যাদি। এখানে ছোটো ছোটো ইনফ্রাস্ট্রাকচার করা আছে, মানে কাঠের সাঁকো করে দিয়েছে, ব্রিজ মতন করা আছে, সিঁড়ি মতন ধাপ ধাপ করে দিয়েছে। খুব যে প্রমিনেন্ট সেরকম না, কিন্তু যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয় সেরকম করা আছে। কিন্তু কেউ কিন্তু পয়সা নেওয়ার জন্য বসে নেই। কিন্তু দুর্ধর্ষ ওয়াটারফলস, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট, মেবি দি বেস্ট। আমরা বেরিয়ে যাই, এবার যাবো চিকু ক্যাম্পে। চিকু ক্যাম্পে গিয়ে লাঞ্চ করবো, আমাদের বলা আছে লাঞ্চ। চলুন যাই। অবশেষে বিখ্যাত এই চিকু ক্যাম্পে এখানে আমরা করব লাঞ্চ। অর্ডার করেছি ভেজ থালি, ভেজ লাঞ্চ। লাঞ্চে দিচ্ছে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু, পেঁয়াজ, লঙ্কা। চালটা তো দারুণ লাগছে, স্বাদ কিন্তু বেশ ভালো, চালের কোয়ালিটিও দারুণ, ডালটা দারুণ রান্না করেছে, সবই ভালো। ভেজ হলেও খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন? দারুণ দারুণ, সত্যি খুব ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি। দাম অনেকটাই বেশি, কিন্তু কোয়ালিটি অনেকটা বেশি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।